আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে চিকিৎসা পেশায় নারীদের ভূমিকা, চ্যালেঞ্জ এবং সমাজে নারীর স্বাস্থ্যের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলতে আমরা পৌঁছে গিয়েছিলাম বিশিষ্ট চিকিৎসক অলিভিয়া নন্দীর কাছে। চিকিৎসা পেশায় আসার অনুপ্রেরণা থেকে শুরু করে কর্মজীবনের অভিজ্ঞতা, নারীদের স্বাস্থ্য সচেতনতা, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার বার্তা, এই সমস্ত বিষয় নিয়েই আমরা তার কাছে রেখেছিলাম একাধিক প্রশ্ন। এখন শুনুন এই প্রসঙ্গে তিনি কি জানাচ্ছেন। চিকিৎসা পেশা অত্যন্ত একটা নিষ্ঠাবান পেশা, ধৈর্য, ত্যাগ এবং বিশেষ করে সাহসেরও প্রয়োজন। তো এই ছুরি ধরা এই পেশায় আসার ক্ষেত্রে আপনার সবথেকে বড় অনুপ্রেরণা কে? সত্যি কথা যদি একদম বলতে হয় যে এই চিকিৎসা পেশা আসাটা আমার বাবার একদম ছোট থেকে, যখন থেকে জ্ঞান হয় বা বুঝতে শিখি, বাবাই নিজের মতো মানে ইনকালকেট করে দেয়, যেটা বলে বাংলাটা আমার ঠিক জানা নেই, যে হ্যাঁ ডাক্তার হতে হবে। তখন তাছাড়া বাবার ইচ্ছেটার কারণ হচ্ছে বাবা আমার দাদু ঠাকুমাকে অনেক ছোট বয়সে হারিয়েছে, আমার জন্মের আগেই প্রায়। তো সেই ক্ষেত্রে গল্প শুনেছি যে কী রোগ হয়েছিল। আমার দাদু মারা গেছে হচ্ছে স্ট্রোকে, ব্রেন স্ট্রোকে, হেমারেজিক স্ট্রোক ছিল, এবং ঠাকুমার হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সার ছিল। তো সেই ক্ষেত্রে তখনকার দিনের চিকিৎসা ব্যবস্থা কীরকম কী ছিল আমার জানাও নেই, কিন্তু গল্প শুনেছি পুরোটাই। তখন থেকেই একটা ইচ্ছে ছিল যে জিনিসটা জানার এবং সেখান থেকে জেনে বুঝে কোনোভাবে যদি কিছু করা যায়, মানুষের পাশে দাঁড়ানো বলুন, এগুলো করা। তো আর যখনই কেউ পরিবারের কেউ বা আশেপাশে কেউ অসুস্থ, তো দেখতাম যে ডাক্তারদের একটা আলাদা অন্যান্য পেশার থেকে একটা আলাদা একটা কোনোভাবে আলাদা রকম মনে হতো। তো নিজে বাবার ইচ্ছার সাথে সাথে নিজের ইচ্ছা শক্তিটাও আস্তে আস্তে বাড়ে, এবং সেখান থেকে আজ এই পেশায় আসা। এবং একদমই তাই, এক কথায় যদি বলতে হয় বাবাই অনুপ্রেরণা। আচ্ছা, এই চিকিৎসা পেশা অত্যন্ত একটা দায়িত্বপূর্ণ পেশা এবং একদম ব্যস্ততম জীবন। তো নিজের ব্যক্তিগত জীবন, পরিবার, এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখেন কীভাবে? সেটা ঠিক, ভারসাম্য রাখা সবসময় সত্যি কথা বলতে হয়ে ওঠে না। আর কারণ এই পেশাটা যেমন বলছেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে প্রথমের দিকে কি হতো যে অনেক ডিউটি আওয়ার্স, মানে ডিউটি আওয়ার্সটা খুব অনেক কন্টিনিউয়াস হতো, নাইট ডিউটি থাকতো, হেকটিক শিডিউল থাকতো। সেক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাটা প্রথমের দিকে একটু মুশকিল হতো, কিন্তু ধীরে ধীরে যখন ব্যাপারটা বুঝতে পারি যে কিভাবে কি হচ্ছে, আর তার পাশাপাশি হচ্ছে পরিবারের সহযোগিতা এবং আমার সহকর্মীদের যে একটা সহযোগিতা, সেটা খুব হেল্প করেছে নিজের ফ্যামিলিকে টাইম দেয়া, নিজেকে টাইম দেয়া। এই দিক থেকে ভারসাম্য রাখা সবসময় হয় না, কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা শিখে গেছি এবং করেও নিয়েছি। আচ্ছা, আজ তো বিশ্ব নারী দিবস। তো বর্তমান সময়ে আমাদের সমাজের নারীদের স্বাস্থ্যের কোন কোন দিকগুলো সব থেকে বেশি অবহেলিত বলে আপনি মনে করেন? এখনও আমাদের 21st সেঞ্চুরিতে শারীরিক স্বাস্থ্যের থেকেও আমার যেটা মনে হয় মানসিক স্বাস্থ্যটা খুবই অবহেলিত। কারণ মানুষ একটা শরীরের কোথাও পেটে লাগছে, মাথায় লাগছে, ইজিলি একটা কারোর কাছে বলে দিতে পারে, কিন্তু যার যে মন খারাপ, তার যে মুড ভালো নেই, এটা বলতে গেলেই মানুষ এখনও ভাবে, আমার মনে হয়। এবং সেটা বলার পরেও তাকে যদি একজন ডাক্তার হিসেবে, মানুষ হিসেবে কেউ যদি বলে যে একজন কনসাল্ট করতে, কোনো মানসিক রোগ বিশেষজ্ঞকে কনসাল্ট করতে, সেটা তো আরও একটা স্টিগমাটার মতো। না, আমি কোনো সাইকিয়াট্রিস্ট বা পাগলের ডাক্তারকে দেখাতে যাব না, আমার কিছু হয়নি, আমার কি মনের রোগ হয়েছে, আমার কি মাথা খারাপ হয়ে গেছে। সেই মানসিক স্বাস্থ্যটা খুবই অবহেলিত। আর তার পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের জন্য যদি বলতে হয়, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই মেয়েদের কিছু কিছু ব্যাপার আছে, যেমন প্রেগনেন্সি পিরিয়ডের মুড চেঞ্জেস, বা ইভেন ঋতুচক্র বা মাসিকের সময় যে মুড চেঞ্জেস, এগুলো মানুষ জানেই না যে এগুলো যে হয়। দিজ আর দ্য ভেরি খুব ন্যাচারাল এবং ফিজিওলজিক্যাল। এগুলো সম্বন্ধে মানুষের খুব একটা ধারণা নেই। এগুলো অনেক সময় উপেক্ষা করে যায়, এবং সেই উপেক্ষা থেকে অনেক বড় কিছু চলে আসে, যেমন পোস্টপার্টাম ডিপ্রেশন একটা। তারপর মেয়েদের যে পোস্ট মেনোপজ বা ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়া, সেই বিষয়টাতে আসছি। আরেকটা বিষয় জানতে চাইছি, একজন কর্মজীবন এবং গৃহবধূ উভয় ক্ষেত্রেই নারীরা অনেক সময় নিজেদের স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকেন। তো এই প্রতিদিন ব্যস্ততার মধ্যেও সুস্থ থাকার জন্য, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের স্বাস্থ্যের ক্ষেত্রে শারীরিক দিক থেকে কোন কোন বিষয়গুলোর প্রতি একটু নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?
এটা প্রথমে আমি যে কথাটা দিয়ে আরম্ভ করব যে নারী পুরুষ ইরেসপেক্টিভ অফ ছেলে এবং মেয়ে, যেটা প্রতিদিন আমাদের সুস্থ থাকার জন্য যে যে জিনিস কিছু একটা টিপস দিয়ে যাব আমি, যেগুলো করা উচিত। একটা ডেলি রুটিন মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। যত যাই কাজের প্রেশার হোক, যে প্রফেশনেই থাকুক, ডেলি রুটিন মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। সময়ে খাওয়া দাওয়া করা। আমাদের নারীরা কী হয় যে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখার সময়ও পান না, এবং অনেক সময় সে সময় পেলেও সেটাকে অবহেলা করে যায়। সেই ক্ষেত্রে নিজের জন্য সময় বের করা, নিজের কোনো একটা শখ পূরণ করা, সেটা ব্যায়াম করা হোক, খেলাধুলা করা হোক, বই পড়া হোক, ইভেন সিনেমা দেখা হোক, সেই যেটা যার শখ আছে সেটার জন্য সময় বের করা। এবং ঘুম খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের ভাষায় বলা হচ্ছে, আগেকার দিনে মানুষের একটা ভুল ধারণা ছিল যে অনেক ঘুমোলে নাকি মানুষ মোটা হয়ে যায়, কুঁড়ে হয়ে যায়। এখন আমাদের চিকিৎসা বিজ্ঞান বলছে যে 7 to 8 আওয়ার্স, মানে 7 থেকে 8 ঘন্টা আনইন্টারাপ্টেড স্লিপ। মানে এমন নয় যে দুপুরে 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম, আবার সন্ধ্যেবেলা 1 ঘন্টা ঝিমিয়ে নিলাম, আবার রাত্রেবেলা 4 ঘন্টা ঘুমোলাম। একভাবে 7 থেকে 8 ঘন্টা ঘুম খুব 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 দরকার। মানে ঘুমটা যে কতটা আমাদের শরীরকে রিজুভেনেট, মানে আমাদের আবার নতুনভাবে তৈরি করতে সাহায্য করে, একজন যারা প্রপারলি স্লিপটা নেই তারাই বুঝতে পারে। আর এইটা হচ্ছে ছেলে মেয়ে ইরেসপেক্টিভ অফ, এটা বললাম আমি। আর মেয়েদের ক্ষেত্রে যদি বিশেষ করে আমাকে বলতে হয়, একটা যেটা প্রথমেই বলবো, একটা জেনিটাল হাইজিন, একটা তার যৌনাঙ্গের এবং প্রজনন স্বাস্থ্য যেটাকে বলে, সেটাকে মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। নিয়মিত বা রেগুলারলি ব্রেস্ট এক্সামিনেশন বা স্তন পরীক্ষা করা, সেটার জন্য আমি একটা ছোট্ট টিপস দিয়ে যাব। প্রতিটা মহিলার 25 বছর থেকে শুরু করে মান্থলি, মানে মাসে একবার করে নিজের স্তন এক্সামিন করা, মানে পরীক্ষা করা, এবং কোনো ক্লিনিশিয়ান বা কোনো ডাক্তারকে দিয়ে 1 থেকে 3 বছর অন্তরে দেখানো। এটা হচ্ছে 25 বছর থেকেই শুরু করতে হবে প্রতিটা মহিলাদের। এবং 45-55 যারা এজ গ্রুপে এই মহিলারা আছে, তাদের ব্রেস্ট এক্সামিনেশনের জন্য একটা উন্নত মানের একটা পরীক্ষা এসেছে, যেটাকে ম্যামোগ্রাফি বলে। সেটা এক ধরনের আলট্রাসোনোগ্রাফি। সেটা বছরে কি 2 বছরে একবার করে অবশ্যই করানো উচিত। যদি কোনো সন্দেহজনক কিছু দেখা যায়, সেটা আদের ফ্রিকোয়েন্সিটা আরও বাড়াতে হবে, মানে ধরুন 6 মাস বা 1 বছর ছাড়া সেটা করাতে হবে। আর 3 নাম্বার হচ্ছে যে আমাদের ব্রেস্ট ক্যান্সার যেমন ফিমেলদের মধ্যে, মেয়েদের মধ্যে নাম্বার 1 ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে 2nd মোস্ট কমন ক্যান্সার। এবং সেই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সার্ভাইকাল ক্যান্সার ইজ ইজিলি প্রিভেন্টেবল। মানে সেটাকে আমরা যদি সময়ে স্ক্রিন করি, মানে সেটার যদি খোঁজ রাখি, এবং সেটার জন্য যে এখন ভ্যাকসিন বেরিয়েছে, সেটার যদি শুরু হয়েছে, সেটা যদি নিই, সেটা 97 থেকে 99% সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, মানে আমি বাধা দিতে পারি, রুখতে পারি। ক্যান্সারের ভ্যাকসিন বেরিয়েছে, মানে সব ক্যান্সারের ভ্যাকসিন বেরোয়নি, কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন মার্কেটে এসেছে। এটা অনেকে জানে না, অনেকেই জানে না। এটার জন্য রাইট এজ গ্রুপ হচ্ছে, আমি বলবো 26 বছরের আগে নিয়ে নিলে খুব ভালো হয়, এবং সেটা 45 বছর অবধিও নেওয়া যায়। 3টে ডোজ হয়, এখন গার্ডাসিল 9 বলে চলছে মার্কেটে। এবং সবথেকে বড় কথা, শুধু সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করতেই সাহায্য করে না, এটা হচ্ছে মলদ্বারের আশেপাশে জায়গার ক্যান্সার, মুখের ওরাল ক্যাভিটি ক্যান্সার, এবং ছেলেদের ক্ষেত্রে পেনাইল ক্যান্সার, এটাতেও প্রিভেন্ট করে। তাই আমি বলবো শুধু মেয়েরা নয়, ছেলেদেরকেও আমি এই বার্তাটা দিয়ে যাব যে 45 বছরের আগে এই এইচপিভি যে ভ্যাকসিন এসেছে, সেটা সবাই নিয়ে নিই। আর একটা কথা জাস্ট লাস্টে বলে যাব, যে এই ভ্যাকসিন নিক বা না নিক, প্রতিটা মহিলারই 21 বছর থেকে শুরু করে 65 বছর অবধি প্যাপ স্মিয়ার বলে একটা এক্সামিনেশন করতে হয়। সেটা 3 বছর ছাড়া ছাড়া করলেই হয়। যে ওই সার্ভাইকাল মানে ক্যান্সার যেহেতু খুবই কমন, তাই, এবং সেটাকে সবথেকে বড় কথা, কমন হওয়ার থেকে সব ক্যান্সারকে আমরা জানতে পারলেও কিছু করতে পারি না। এই এমন একটা ক্যান্সার, সেটা কমনের সাথে সাথে আমরা যদি ঠিক সময় ধরতে পারি, এটাকে আমরা প্রতিরোধ করতে পারি, এটাকে আমরা বাধা দিতে পারি। তাই প্যাপ স্মিয়ারটাও আর একটা পরীক্ষা, যেটা মেয়েদের 3 বছর ছাড়া ছাড়া করিয়ে নিলে মানে অনেকটাই আমরা প্রিভেন্ট করতে পারবো, জানা যাব, এবং আগেই ক্যান্সারটাকে ধরতে পারবো। মানসিক স্বাস্থ্যের কথা বলছিলেন, প্রসঙ্গে আসি। মহিলাদের মানসিক স্বাস্থ্য, বিশেষ করে সন্তান জন্মানোর পর যে বিষণ্ণতা বা মনোপজ, এই নিয়ে সমাজে এখন অনেক চুদমার্ক আছে। তা এই বিষয়টা কাটাতে একজন চিকিৎসক হিসাবে সমাজে কি বার্তা দেবেন একটু যদি বলেন। আমার যেটা প্রথমেই বলবো, যে এই একটা মহিলার গর্ভধারণ করার পর যে মুড চেঞ্জেস হয় বা যে চেঞ্জ হয়, তাকে আমরা মানে কেউ জানে না ফার্স্ট অফ অল, আর কেউ জানলেও সেটাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। কারণ এই জিনিসটা কি, আমি একটু বলে দিই, এই জিনিসটাকে আমাদের ভাষায় পোস্টপার্টাম ডিপ্রেশন বলে।
ঠিক আছে, একটা মা তার সন্তানকে বাড়ি নিয়ে আসার পর তার সাধারণত সবাই কি এক্সপেক্ট করে বা সে নিজে কি এক্সপেক্ট করে যে আমি খুশি থাকবো, বাচ্চাকে নিয়ে সময় কাটাবো, আনন্দে থাকবো। কিন্তু অনেক সময় অনেক মাকেই দেখা যায় যে সে খুশি হতে পারছে না, সে কোনো না কোনো কারণে বাচ্চার ওপর রেগে যাচ্ছে এবং সে নিজেকে দোষ দিচ্ছে। এবং এটা যখন কিছু ঘন্টা বা কিছু দিনের জন্য হবে এটা খুব কমন, কারণ বাচ্চা আসার সঙ্গে সঙ্গে একটা মায়ের অনেক স্লিপ শিডিউল, মানে ঘুম হয় না ঠিক করে, খাওয়া দাওয়া করতে পারে না, তাই কিছুক্ষণের জন্য রাগ হওয়া, এইগুলো পাওয়া, কষ্ট পাওয়া, এগুলো কমন, এগুলোকে বেবি ব্লুজ বলে। কিন্তু সেটা যখন মোটামুটি 1 সপ্তাহ অতিক্রম করে যাচ্ছে, 2 সপ্তাহ কন্টিনিউয়াসলি এই ফিলিংসটা আসতে থাকছে, তখন কিন্তু সেটা আস্তে আস্তে পোস্টপার্টাম ডিপ্রেশনের দিকে টার্ন নিচ্ছে। তখন মা এটা কোনোভাবেই কাউকে বুঝতে দিতে চায় না, কারণ সে ভাবে আমি যদি কেউ যদি এটা বুঝতে পারে তাহলে সেটা খারাপ মা বলে সমাজে দাগি হয়ে থাকবে, তাই এটা কিছু নিজের মধ্যে চেপে যায়। এটা চেপে গেলে কি হয় যে আস্তে আস্তে মায়ের সঙ্গে যে সন্তানের যে বন্ডিং সেটাই কিন্তু নষ্ট হয়, সেটা কিন্তু আলটিমেটলি সন্তানের ক্ষতি হচ্ছে। সেটাকে চেপে না রেখে তার পার্টনার বা তার বাড়ির লোকের সাথে যদি শেয়ার করে এবং টাইমলি যদি কনসাল্ট করে ডক্টরকে, তাহলে আমার মনে হয় এটা ইজিলি ওভারকাম করা যায়। এটা নিয়ে আমি 2-3টে কথা বলে যাব যে এইগুলো মানুষ ভাববে এটা তো কমন নয় খুব একটা, কিন্তু এটা খুবই কমন। দেখা গেছে প্রতিটা 8 জন নতুন মায়ের মধ্যে 1 জনের কিন্তু এটা হয়। এবং কাদের রিস্ক বেশি থাকে? যাদের হয়তো মানে গর্ভ ধারণ করার আগে থেকেই কারোর একটু মানসিক অবসাদ ছিল, ফ্যামিলিগত কোনো রকম একটা চাপ ছিল, যেসব মায়ের বয়স 20 বছরের নিচে, যেসব মানে মায়েদের ফ্যামিলি থেকে সেরকম সাপোর্ট পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই কমন। এবং এইগুলো যদি আমি ঠিকমতো টাইমে অ্যাড্রেস করে বা অ্যাকনলেজ করে যদি টাইমলি ডক্টর কনসাল্ট করি, এটাকে কিন্তু কমপ্লিটলি ওভারকাম করা যায়। এটার জন্য খুব সবসময় যে ওষুধের দরকার আছে সেটাও নয়, কাউন্সেলিং বলুন, থেরাপি বলুন, সোশ্যাল সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, কথা বলা অনেক সময় এগুলো ওভারকাম করতে সাহায্য করে। আর যদি ইন দ্যাট কেস যদি নাও হয়, তখন আস্তে আস্তে আমরা অ্যান্টি ডিপ্রেশন বা কিছু অ্যান্টি সাইকোটিক কিছু মেডিকেশন দেওয়া যেতে পারে। তার মানে শুধুমাত্র চিকিৎসকের কাছে যাওয়া নয়, একটা পারিবারিক যে একটা সাপোর্ট সেটাও খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার এই কর্মজীবন বা পড়াশোনা, আপনি একজন মহিলা, তো কোনো সময় এরকম কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন যে একজন মেয়ে হিসাবে বিশেষ কোনো ক্ষেত্রে কাজ করতে গিয়ে কোনো সামাজিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন আপনার কর্মজীবনের মধ্যে? মনে হয় সেরকম কোনো ঘটনা? সেরকম দেখুন, সেরকম ঘটনা সেরকম নেই, কিন্তু একজন নারী হিসাবে কি হয় যে সমাজের কিছু প্রিডিটারমিন কিছু মানে আশা বা প্রত্যাশা থাকে যে একজন মেয়ে সবসময় বলুন একজন মানুষ হিসাবে যে পারিবারিক কিছু ইভেন্টে অ্যাটেন্ড করা বা সময় কারোর বিশেষ মানুষের কোনো বিশেষ দিন সেখানে থাকা, অনেক সময় থাকতে পারে, নিজের ডেফিনেটলি খারাপ লেগেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনে হয়েছে যে কাজটা আমি করতে গেছি সেটার থেকে বড় হয়তো এগুলো কিছু নয়। সেই চিন্তা ভাবনাটা যদি মাথায় থাকে, তখন এই জিনিসটা আর খুব একটা আমাদের ম্যাটার করে না। সব থেকে বড় কথা, যদি পারিবারিক সাপোর্টটা থাকে, যদি ফ্যামিলি সাপোর্ট, যদি আমার মনে হয় যদি ফ্যামিলির মানুষ আপনাকে ঠিকমতো বোঝে, তো এটা খুব একটা বাধা বা বিঘ্ন হয় আমার পক্ষে, পার্সোনালি আমার পক্ষে দাঁড়ায়নি। এটা আই এম ভেরি লাকি টু সে দিস, মানে কাইন্ড অফ। আচ্ছা, এই চিকিৎসায় পেশায় আসার ক্ষেত্রে আগের থেকে নারীদের এখন যে অংশগ্রহণটা, এটা কি আগের থেকে বেড়েছে? এটা কি লক্ষ্য করছেন? হ্যাঁ, এটা ডেফিনেটলি। আজ থেকে আমি এসেছি 2016 সালে, আজ থেকে 10 বছর আগে যেটা ছিল, আমি যখন মেডিকেল কলেজে MBBS এ ভর্তি, 250 মানে 250 জনের সিট ছিল, 50 জন মেয়ে ছিল, আমার পুরো মনে আছে, আর 200 জন ছেলে ছিল, মানে রেশিওটা অলমোস্ট 1:4। সেই রেশিওটা আজ থেকে এখন দেখা গেছে অলমোস্ট 1:3, মানে প্রতিটা 3 জন ছেলেতে যদি ছেলে থাকে 1 জন মেয়ে থাকে। আগে যেটা 4 জন ছেলেতে 1 জন মেয়ে থাকতো, এখন সেটা 3 জন ছেলেতে, ইভেন 2 জন ছেলেতেও 1 জন মেয়ে এসেছে। সেটা অনেক অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, শুধু স্বাস্থ্যক্ষেত্র কেন, আমরা অন্যান্য ক্ষেত্রেও যদি ধরি, বিভিন্ন লিডারশিপের ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব করাটা কতটা জরুরি বলে মনে করেন? হ্যাঁ, যে কোনো ডিসিশন মেকিং থিংস, যেগুলো ডিসিশন নিলে আমাদের ওভারঅল একজনের থেকে বড় কথা পুরো সমাজের হেল্প হবে, সেক্ষেত্রে তো একজন অন্তত নারী থাকা খুব দরকার। কারণ কিছু আপনি যেমন যে বিশেষ রোগ বা রোগী বলছি, যে সমস্ত জিনিসগুলোর কথা বললেন, সেগুলো একজন নারী শুধুমাত্র পার্সোনাল এক্সপিরিয়েন্স করে। একটা পুরুষের ক্ষেত্রে কিন্তু সেটা জানা সম্ভব, কিন্তু একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে জিনিসটা কিন্তু কখনোই একটা পুরুষ দিতে পারে না। ইভেন সেই জন্য আমাদের কী করেছে, এমন ডাক্তারি চিকিৎসাবিদ্যায় একটা মানে সাবজেক্টই করা হয়েছে, 9টা সাবজেক্টের মধ্যে অবস্টেট্রিক গাইনোকোলজি পুরো একটা সাবজেক্টই মহিলাদের নামে মানে দেয়া হয়ে গেছে, মানে সেই এতটাই ইম্পর্টেন্ট। তো এই লিডারশিপের ক্ষেত্রে একজন মহিলার অংশগ্রহণ খুবই ইম্পর্টেন্ট। এটা সবাই কমন পড়ে,
এটা কমন, এর পড়তেই হয়। আপনাকে এমবিবিএস যদি পাস করতে হয়, অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি মানে মেডিসিন সার্জারির মতো এটা একটা সাবজেক্ট, এবং সেখানে শুধু আমার এটা মানে এটা আমার গর্ব লাগে, এটাই শুধুমাত্র মহিলাদের রোগের কথাই বলা আছে, এখানে কোনো পুরুষের কোনো জায়গায় নেই। আচ্ছা, একটা কিছু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা যে সমস্ত মেয়েরা চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে, মানুষের সেবা করতে চায়, আজকের এই বিশ্ব নারী দিবসে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এবং চিকিৎসা এই প্রফেশনটা একটা খুবই চ্যালেঞ্জিং এবং টাফ প্রফেশন, কিন্তু আমি যেটা মনে করি যে আমি এটা দুটো জিনিস আমি সবসময় মনে রাখি, যে তুমি যে টাফ ডিসিশনটা বা টাফ পথটা নিচ্ছ বলেই তোমাকে অন্যদের থেকে সেটা আলাদা করছে। যদি তুমি যদি আর বাকি 5 জনের মতো সেম পথে হেঁটে যাও, তোমাকে এটা আলাদা করবে না। আর যে কোনো স্বপ্নই একটা সাধনার মতো নিলে আমি নিজে নিয়েছি। সাধনা যদি যেমনভাবে মানুষ মানে আগেকার দিনে মুনি ঋষিরা করে এসেছে, যে সাধনা ওটা আমাকে করতে হবে, অ্যাচিভ করতে হবে, সেই সাধনার মতো করে যদি নেওয়া হয় কোনো একটা স্বপ্নকে, সেটাকে ইজিলি অ্যাচিভ করা যায়। আর 2 নাম্বার হচ্ছে যে যখন তুমি কোনো লক্ষ্য স্থির করো, সেই লক্ষ্য থেকে মানে আলাদা মানে বিচ্যুত হয়ে যেও না, সেই লক্ষ্যটা স্থির রাখতে হবে। আর এটাই মনে রাখতে হবে যে আমার কাছে ওইটা ছাড়া আর কোনো অপশান নেই। যদি তুমি মনে করো যে কাইন্ড অফ মানে ওটাই আমার একমাত্র আলটিমেট গোল, তো সেটা সমস্ত কিছু দিয়েই কোনো না কোনোভাবে পূরণ হয়ে যাবেই। আর একটা জিনিস মনে রাখতে বলবো, যে যতই লাইফে টাফ সিচুয়েশান বা এই পথটাকে অ্যাচিভ করতে যে সমস্ত বাধাবিঘ্নগুলো আসবে, যদি একটা জিনিস মনে রাখা যায় যে আমি শুরু কেন করেছিলাম, তাহলে মনে হয় যে এটা অ্যাচিভ করতে অনেকটা ইজি হয়ে যাবে। তোমার নিষ্ঠা ধৈর্যটা অত্যন্ত প্রয়োজনীয়। একদম সাধনা, ওটাই বললাম যে একটা সাধনার মতো করে এটা নিতে হবে। আজকের এই নারী দিবসে আর যে কথাগুলো না বললেই নয়, সেটা বিজ্ঞাপন জগতে নারীদের অবাধ আচরণ, এটা কি আপনার কোথাও মনে হয় যে নারী সমাজের পক্ষে কিছুটা হলেও খারাপ প্রভাব পড়ছে? দেখুন, এখন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেভাবে আমরা দেখছি যে ফেমিনিজম ব্যাপারটা চলে এসেছে, সেটা ভালোর দিকও যেমন আছে, খারাপ দিক ডেফিনেটলি আছে। স্বাধীনতা তো দরকার, স্বাধীনতার জন্যই আমরা এত লড়েছি, একটা নারী স্বাধীনতা, একটা ইকুয়ালিটি। কিন্তু আমার মনে হয় এখনও কিছু কিছু জায়গায় সেগুলোর অপব্যবহার বা ঠিকমতো করে ব্যবহার হচ্ছে না, যাদের আমরা ওটাকে অ্যাডভান্টেজ হিসেবে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের মনে আরেকটু কশাস থাকতে হবে, নিজেদের ব্যবহার, নিজেদেরকে কিভাবে সমাজের কাছে তুলে ধরবো, কিভাবে প্রকাশ করব, সেখানে একটু আমাদের আরেকটু কশাস বা একটু সাবধান বা একটু সচেতন হতে হবে আমার মনে হয়, কারণ এটা ভবিষ্যৎ প্রজন্মের ওপর খুব বড় একটা এফেক্ট করছে। আজকের এই বিশ্ব নারী দিবসের একদম শেষ প্রশ্ন করব। আরজি কর কাণ্ডের তিলোত্তমা, তার পরিবারের দাবি এখনও সে সঠিক ন্যায় বিচার পায়নি, এটা কতটা বেদনাদায়ক আপনার কাছে একজন চিকিৎসক হয়ে? আজ থেকে 2024 সালের 9ই আগস্ট আমার মনে আছে, শুক্রবার দিন আউটডোরে বসে আছি, যখনই খবরটা পাই, শকিং, এটা কমপ্লিটলি প্রথমত বিশ্বাস করতে পারিনি। একবার আউটডোরের মাঝখানে আউটডোরের একটা পেশেন্টকে বসিয়ে রেখে 2 মিনিট নিউজটাকে পড়েছিলাম, যে এটাও হতে পারে। একটা খোদ কলকাতার বুকে দাঁড়িয়ে আরজি করের মতো একটা নামকরা মেডিকেল কলেজে, এখনও গায়ে কাঁটা দিচ্ছে আমার, এরকম কলেজে একটা গলা বন্ধ হয়ে আসছে, রেপ এবং মার্ডার হয়েছে। আর আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, আমার এমবিবিএস এবং এমডি ফার্স্ট কলেজ আমার অ্যালট হয়েছিল আরজি কর মেডিকেল কলেজ, সেকেন্ড কাউন্সেলিং আমি 2 জায়গাতেই মেডিকেল কলেজ কলকাতা পাই। তো সেক্ষেত্রে 1 মিনিট মানে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। তারপর ভেবেছিলাম যে এর নিশ্চয়ই সমাজ এতটাও খারাপ হয়ে যায়নি যে এর বিচারহীন থেকে যাবে। আস্তে আস্তে যত দিন গড়ায় যে এটা বিচার পায় না, তখন মানে এতটাই নিরাশা, এতটাই হতাশ হয়ে পড়েছিলাম যে বলার কোনো ভাষা নেই। কারণ যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড এক হয়ে পড়েছিল যে বিচার পাওয়ানোর জন্য, সেখানে যে বিচার হয়তো অনেকেই বলবে যে হ্যাঁ বিচার তো হয়েছে, যে দোষী সাজা পেয়েছে, কিন্তু সঠিক যারা সঠিক পথের দিশারি, তারা কিন্তু আমরা মনে করি যে এখনও হয়তো বিচার পায়নি, এবং সেই বিচার তো বিচারহীন থেকেই গেছে। কিন্তু তারপর যে আফটার এফেক্ট হয়ে আসছে আজ 2 বছর ধরে, এবং আমরা যে ডাক্তাররা একদম ফ্রন্ট লাইনে যারা ছিলাম, যে এই লড়াইটাকে চালিয়ে গেছি, তাদের ওপর যে কীভাবে মানসিক এবং শারীরিক একটা প্রেশার নেমে এসেছে, সেটা আমরা ছাড়া হয়তো কেউই জানে না। একটা আফটার এফেক্ট বলে এটাকে। এই 2 দিন আগেও একটা আমাদের এসআর মানে সিনিয়র রেসিডেন্ট পোস্টিং নিয়ে একটা পুরো শোরগোল সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে যে আগে যেটা কাউন্সেলিং মেধাভিত্তিক একটা পোস্টিং হতো, এমডি পাস করার পর সরকারকে একটা চাকরি দেওয়ার জন্য যে কাউন্সেলিং মেধাভিত্তিক পোস্টিং হতো,
সেটা সম্পূর্ণ সরকার, আমাদের রাজ্য সরকার তোয়াক্কা না করে সেটাকে একটা র্যান্ডামলি পোস্টিং দিয়ে গেছে মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে, কলকাতা থেকে পুরুলিয়া থেকে নর্থ বেঙ্গল থেকে সাউথ 24 পরগনা, কোনো রকম কিছুর পরোয়া না করে পোস্টিং দিয়ে গেছে। এটা কতটা বেদনাদায়ক আমাদের জন্য, কতটা একটা প্রেশার ক্রিয়েট করেছে, এটা আমরা ছাড়া আর কেউই জানে না। আশা করছি আবারও যে কোনোভাবে কোনো যদি নর্মালি কথা বলে কিছু হয়নি, কোনো আইনি পদক্ষেপ নিয়ে হয়তো এবারে কোনো আশার আলো দেখতে পাবো, সেরকমই একটা আশা নিয়ে আজকের আমি বক্তব্য শেষ করলাম। আপনার নাম, পরিচয়? ডক্টর অলিভিয়া নন্দী, MBBS ফ্রম ক্যালকাটা মেডিকেল কলেজ, MD ইন জেনারেল মেডিসিন ফ্রম ক্যালকাটা মেডিকেল কলেজ। নাও এখন আমি আমার নেক্সট ডিগ্রি, যে DM ডিগ্রি, সেটার জন্য অলরেডি র্যাঙ্ক হয়ে গেছে, কাউন্সিলিং ওয়েট করছি এখনও, তাই সাবজেক্টটা বলতে পারছি না এখনও যেহেতু অ্যালট হয়নি। তো আমার ইচ্ছে আছে নেফ্রোলজি মানে কিডনি বিশেষজ্ঞ, বা এন্ডোক্রিনোলজি যেটা সাধারণ মানুষ জানে যে হরমোনের ডাক্তারবাবু বা সুগার থাইরয়েড এগুলোর ডাক্তারবাবু, সেই এন্ডোক্রিনোলজি বা নেফ্রোলজি এই ডিগ্রিটা নিয়ে DM করার আমার ইচ্ছে আছে। দেখা যাক, সেটা আর কিছুদিনের মধ্যেই জানতে পেরে যাবো। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।